সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবে যা আছে এরপর থাকছে এক সপ্তাহও ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরায়েল এবং সবশেষে থাকছে দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে থাকত একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইউক্রেন যুদ্ধ নিরসনে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাবে যা আছে ইউক্রেন যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্রের ২৮ দফা প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রশ্ন উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে কিনা চলুন জেনে নেই এই ২৮ দফায় কি আছে ১ ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে ২ রাশিয়া ইউক্রেন ও ইউরোপের মধ্যে একটি বিস্তৃত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হবে গত ৩০ বছরের সব অস্পষ্টতা নিষ্পত্তি বলে গণ্য হবে ৩ রাশিয়া প্রতিবেশী দেশে হামলা চালাবে না এবং ন্যাটো আর বিস্তৃতি ঘটাবে না ৪ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার ন্যাটো সংলাপ হবে যেখানে সব নিরাপত্তা ইস্যু সমাধান উত্তেজনা হ্রাস এবং ভবিষ্যৎ সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করা হবে ৫ ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা পাবে ৬ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৬ লাখে সীমিত থাকবে ৭ ইউক্রেন তার সংবিধানে ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংযোজন করবে এবং ন্যাটো তার নীতিমালায় ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ না দেওয়ার বিধান যোগ করবে ৮ ন্যাটো ইউক্রেনে সেনা মোতায়েন করবে না ৯ ইউরোপীয় যোদ্ধাবিমান ফাইটার জেট পোল্যান্ডে মোতায়েন করা হবে ১০ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা থাকবে কয়েকটি শর্ত যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তার জন্য প্রতিদান পাবে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় নিশ্চয়তা বাতিল হবে রাশিয়ায় ইউক্রেনে হামলা করলে সমন্বিত সামরিক প্রতিক্রিয়া এবং সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে নতুন অঞ্চল স্বীকৃতি ও সব সুবিধা বাতিল হবে ইউক্রেন যদি অকারণে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে মিসাইল নিক্ষেপ করে নিশ্চয়তা বাতিল হবে ১১ ইউক্রেন পুনর্গঠনে শক্তিশালী বৈশ্বিক প্যাকেজ দেওয়া হবে ১২ ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার যোগ্য হবে এবং বিবেচনার সময় স্বল্পমেয়াদী বিশেষ সুবিধা পাবে ইউক্রেনের গ্যাস পাইপলাইন সংরক্ষণাগার সহ জ্বালানি অবকাঠামো পুনর্নির্মাণ ও আধুনিকীকরণে যুক্তরাষ্ট্র ইউক্রেন যৌথ প্রচেষ্টা চালু হবে এর মাধ্যমে যুদ্ধ ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসন শহর ও আবাসিক এলাকা আধুনিকীকরণ করা হবে অবকাঠামো উন্নয়ন ও খনিজ সম্পদও আহরণ করা হবে এসব উদ্যোগ ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের বিশেষ অর্থায়ন প্যাকেজ ১৩ রাশিয়াকে বৈশ্বিক অর্থনীতিতে পুনর্একীভূত করা হবে নিষেধাজ্ঞা ধাপে ধাপে উঠবে জ্বালানি প্রাকৃতিক সম্পদ অবকাঠামো এআই ডেটা সেন্টার আর্কটিকের রেয়ার আর্থ মেটাল সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র রাশিয়া দীর্ঘমেয়াদী চুক্তি সহযোগিতা হবে রাশিয়াকে পুনরায় G8-এ আমন্ত্রণ জানানো হবে ১৪ জব্দ তহবিল ব্যবহারের নিয়ম $100 বিলিয়ন রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ হবে যুক্তরাষ্ট্র এই বিনিয়োগের ৫০% মুনাফা পাবে ইউরোপও অতিরিক্ত $100 বিলিয়ন দিবে অবশিষ্ট রুশ তহবিল রাশিয়া যুক্তরাষ্ট্র যৌথ বিনিয়োগ প্রকল্পে যাবে যার লক্ষ্য হবে দুই পক্ষের সম্পর্ক মজবুত করা এবং সংঘাতে না ফেরার প্রণোদনা তৈরি ১৫ নিরাপত্তা বিষয়ক সব শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র রাশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন হবে ১৬ রাশিয়া ইউরোপ ও ইউক্রেনের বিরুদ্ধে অনাক্রমণ নীতি আইনগত প্রণয়ন করবে ১৭ যুক্তরাষ্ট্র রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং নন প্রলিফারেশন চুক্তি START 1-এর মেয়াদ বৃদ্ধিতে সম্মত হবে ১৮ ইউক্রেন এনপিটি অনুযায়ী অপারমাণবিক রাষ্ট্র হিসাবে থাকবে ১৯ জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র IAEA-এর তত্ত্বাবধানে পুনরায় চালু হবে উৎপাদিত বিদ্যুৎ ৫০:৫০ অনুপাতে রাশিয়া ও ইউক্রেন পাবে ২০ দুই দেশে স্কুল
ও সমাজের সহনশীলতা এবং বর্ণবৈষম্য বিরোধী শিক্ষা কর্মসূচি চালু করবে। ইউক্রেন ধর্মীয় সহনশীলতা এবং ভাষাগত সংখ্যালঘুদের সুরক্ষায় ইউ নিয়ম গ্রহণ করবে। দুই দেশ বৈষম্যমূলক নীতি প্রত্যাহার করবে। গণমাধ্যম ও শিক্ষাক্ষেত্রে রুশ ইউক্রেনীয় অধিকার নিশ্চিত হবে। সব নাৎসি মতবাদ ও কর্মকাণ্ডা নিষিদ্ধ হবে। ২১ ভূখণ্ড সংক্রান্ত প্রস্তাব ক্রিমিয়া, লুহানসুক ও দানেৎসুককে যুক্তরাষ্ট্রসহ সবাই রাশিয়ার হিসাবে স্বীকৃতি দিবে। ২২ সম্মতসীমা বল প্রয়োগে পরিবর্তন করা যাবে না। এ শর্ত ভাঙলে নিরাপত্তা নিশ্চয়তা প্রযোজ্য হবে না। ২৩ ডিনিপ্র নদী ব্যবহার ও কৃষিপণ্য পরিবহনে রাশিয়া ইউক্রেনকে বাধা দিবে না। কৃষ্ণসাগর পথে শস্য পরিবহন অবাধ থাকবে। ২৪ মানবিক কমিটি গঠন সকল যুদ্ধবন্দী ও মৃতদেহ সকলের বিনিময়, সকল ভিত্তিতে বিনিময়, সকল বেসামরিক বন্দী ও আকাপ শিশুদের ফেরত, পরিবার পুনর্মিলন কর্মসূচি, যুদ্ধ ক্ষতিগ্রস্তদের দুঃখ লাঘবের ব্যবস্থা। ২৫ ইউক্রেনে ১০০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৬ যুদ্ধে সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য সাধারণ ক্ষমা, কেউ কারো বিরুদ্ধে আর কোনো দাবি উত্থাপন করবে না। ২৭ এই চুক্তি আইনগত বাধ্যকতা সম্পন্ন এবং শান্তি পরিষদ যার প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে বাস্তবায়ন তদারকি করা হবে। লঙ্ঘনে নিষেধাজ্ঞা আরোপ হবে। ২৮ সকল পক্ষ সম্মত হওয়ার পর উভয় পক্ষ নির্ধারিত অবস্থানে সরে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর থাকছে ১ সপ্তাহ ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরায়েল। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন গত জুন মাসে ১২ দিনের আক্রমণে ইসরায়েলি শাসক গোষ্ঠী শাস্তি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তারা ইরানের বিরুদ্ধে ১ সপ্তাহ যুদ্ধ টিকাতে পারবে না। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাদের স্থানীয় গণমাধ্যম মেহর নিউজ। শুক্রবার ইমাম খুমেনি সমাধিস্থলে বসিজ স্বেচ্ছাবহী বাহিনীর এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে গালিবাফ বলেন, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে ১২ দিনের যুদ্ধ শুরু করেছিল সেই প্রেক্ষিতে ইরানের শক্তি শুধু মিসাইল থেকে আসে না, বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে। তিনি বলেন, যদি মানুষের হৃদয় আমাদের সাথে থাকে আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু যদি তারা আমাদের সাথে না থাকে তাহলে আমাদের মিসাইল হামলাও যুদ্ধের সময়ের মতো কার্যকর হবে না। গালিবাফ দাবি করেন ইরানি জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং তাদের মার্কিন সমর্থকরা যুদ্ধে পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, প্রথম দিনে যে ক্ষতি হয়েছিল তাছাড়া যুদ্ধের ৬ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সংঘাত থামানোর জন্য আলোচনার চেষ্টা করছিলেন। গালিবাফ যোগ করেন, শত্রু সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল এবং আমরাও সামরিক শক্তি দিয়ে তাকে সতর্ক করেছি এবং শাস্তি দিয়েছি। তিনি বলেন, জায়োনিস্ট শাসক গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর সমর্থন ছাড়া ইরানের সাথে ১ সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থনেই তারা কয়েকদিন টিকেছিল। ১২ দিনের যুদ্ধে ব্যর্থতার পরও শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে নানা রূপে শত্রুতা অব্যাহত রেখেছে উল্লেখ করে গালিবাফ বলেন, তারা মানসিক যুদ্ধসহ বিভিন্ন কৌশলে জনগণকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংসদ স্পিকার আরও জোর দেন, জনগণকে ইসলামী প্রতিষ্ঠানের পাশে রাখা শত্রুকে মোকাবেলায় ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। এবং সবশেষে থাকছে দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। শুক্রবার দুবাই এয়ার শোতে কালোজ্জুদ্দেশ্য সময়ে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে ডেজেস বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানায়, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল দ্রুত পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে। দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেয় একটি ভারতীয় তেজস বিমান বিধ্বস্ত হয়েছে যাতে পাইলটের মৃত্যু হয়েছে। দমকল এবং জরুরি সহায়তাদারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, আজ দুবাই এয়ার শোতে আকাশ দর্শনের সময় একটি আইএএফ ডেজেস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে নিহত পাইলটের পরিবারের পাশে আছি। দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি অনুসন্ধান আদালত গঠন করা হচ্ছে। শুক্রবার ছিল এই বছরের দুবাই এয়ার শোর শেষ দিন। বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় ১.৫ লক্ষ দর্শকের উপস্থিতি প্রত্যাশিত ছিল। উঠার মতো সময় পাননি তিনি। যুক্তরাজ্যের উইল গিলমুর ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রদর্শনী দেখছিলেন। তিনি বলেন, বিমানটি তখন উল্টো হয়ে উঠছিল। পাইলট সেটি সোজা করার চেষ্টা করেন। তখনই মনে হচ্ছিল বিমানটি খুব নিচে নেমে গেছে এবং তার উপরে ওঠার মতো সময় নেই। তিনি বলেন, কেউ লাফিয়ে বের হতে পারেননি বলে মনে হয়। সবকিছু মিলিসেকেন্ডের মধ্যেই ঘটে গেছে।
গিলমোর জানান তিনি একটি তাতুর আড়ালে ছিলেন এবং দুর্ঘটনার মুহূর্তটি সরাসরি দেখতে পাননি। আমরা হঠাৎ বড় ধোঁয়ার মেঘ দেখতে পেলাম। কর্তৃপক্ষ খুব দ্রুত সাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করে এবং ঘোষকও শান্ত ও দ্রুত প্রতিক্রিয়া দেখায় যান। সব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এক মুহূর্তে পরিবেশ বদলে যায়। অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত, কিন্তু দুর্ঘটনার পর পুরো পরিবেশ শোকাহত হয়ে যায়।